ধরো তুমি আম খেতে ভালোবাসো, তাই তুমি কি করলে, বাড়িতে একটা আম গাছ লাগালে, তারপর কয়েক বছর ওই গাছটাকে পরিচর্যা করার পর দেখলে যে ওই গাছে আম ধরেছে। তারপর কোনো একদিন সকালে উঠে দেখলে যে পাঁচিলের ওই পার থেকে কেউ একজন তোমার গাছের সমস্ত আম তুলে নিয়েছে। কি খুব রাগ হচ্ছে, তাই তো? এই সেম জিনিসটাই র্যাপিডো তার কম্পিটিটর অর্থাৎ ওলা এবং উবেরের সঙ্গে করেছে। দেখো, সাধারণত মার্কেটে যদি কোনো সেক্টরে যদি ডুওপলি থাকে, তাহলে সেক্ষেত্রে নতুন কোনো কোম্পানি ওই সেক্টরে এন্ট্রি করা প্রায় ইম্পসিবল। আচ্ছা, ডুওপলি বলতে বোঝায় মার্কেটে কোনো সেক্টরে যদি দুটো কোম্পানি যদি গোটা মার্কেট শেয়ারটাকে যদি ক্যাপচার করে রাখে, তাহলে একে বলে ডুওপলি। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যদি আমি সফট ড্রিঙ্কের কথা বলি, তাহলে হচ্ছে কোকাকোলা, থামস আপ। যদি আমি ই কমার্সের কথা বলি, তাহলে হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট। যদি আমি অনলাইন ফুড ডেলিভারির কথা বলি, তাহলে হচ্ছে জোম্যাটো, সুইগি। সেরকমই অনলাইন ক্যাব সার্ভিসে দুটো জায়েন্ট কোম্পানি হচ্ছে ওলা এবং উবের। আচ্ছা, কিন্তু এবার কোশ্চেন হচ্ছে, তাহলে ডুওপলি যে সমস্ত মার্কেটে থাকে, সে সমস্ত মার্কেটে নাকি নতুন কোনো কোম্পানি এন্ট্রি করা প্রায় ইম্পসিবল। তাহলে এইরকম একটা অনলাইন ক্যাব সার্ভিসের এরকম একটা ডুওপলি, দুটো বড় বড় জায়েন্ট কোম্পানি থাকা সত্ত্বেও র্যাপিডো কীভাবে এই মার্কেটে এন্ট্রি করলো? শুধু এন্ট্রি নয়, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এই দুটো কোম্পানিকে রীতিমতো নাজেহাল করে ফেলছে এবং সমানে সমানে টক্কর দিচ্ছে। আচ্ছা, র্যাপিডোতে যাওয়ার আগে তোমাদেরকে প্রথমে ওলা এবং উবেরের ব্যাপারে বলে নিই। দেখো, ইন্ডিয়াতে অনলাইন ক্যাব সার্ভিসের প্রচলন কিন্তু ওলা এবং উবেরই করেছিল। শুধু তাই না, সত্যি কথা বলতে ইন্ডিয়ানদের অনলাইন ক্যাব বুকিংয়ের সমস্ত প্রসিডিওর অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু ওলা এবং উবেরই শিখিয়েছিল। এক্ষেত্রে র্যাপিডো কিন্তু একটা আলাদা মুভ নিয়ে মার্কেটে এন্ট্রি করে। র্যাপিডো একটা জিনিস কি লক্ষ্য করে, যে এই অনলাইন ক্যাব সার্ভিসে দুটো সমস্যা আছে। কি দুটো সমস্যা? একটা হচ্ছে ট্রাফিক, আর একটা হচ্ছে প্রাইস। এক্ষেত্রে র্যাপিডো যে মুভটা নিয়ে আসে, র্যাপিডো ইন্ট্রোডিউস করে বাইক ট্যাক্সি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটো প্রবলেমই সলভ হয়ে গেল। প্রথম, ট্রাফিক। দেখো, আমরা ইন্ডিয়ানরা ট্রাফিকে কী করে বাইক বের করতে হয় সেটা আমরা তো অ্যাটলিস্ট জানি, আমাদের কোনো সমস্যা হয় না। একটা বাইক, যারা বাইক চালায় ওদের তো ট্রাফিক অ্যাটলিস্ট কিছু করতেই পারে না, ওরা তো গাড়ির এদিক ওই দিক দিয়ে ঠিক বেরিয়ে যায়। এক্ষেত্রে কী হলো, যে টাইমের ব্যাপারটা এসেছিলো, ওটা কিন্তু সলভ হয়ে গেল। আরেকটা দ্বিতীয় যেটা হচ্ছে, ধরো আমি একা অফিস যাব, আমি গোটা ক্যাব বুক করলে আমার অনেক টাকা পড়বে আর গোটাটা আমাকে দিতে হবে। এক্ষেত্রে আমি বাইক করে নেবো না, আমার অর্ধেকের চেয়েও কম টাকাতে আমার হয়ে যাবে। তো এই দুটো প্রবলেম সলভ করার জন্য র্যাপিডো বাইক ট্যাক্সি ইন্ট্রোডিউস করে। আর এই যে বাইক ট্যাক্সির যে আইডিয়াটা, এটা কিন্তু র্যান্ডম আসেনি। ওরা একটা জিনিস লক্ষ্য করে যে ইন্ডিয়াতে কিন্তু প্রায় 20 থেকে 22 কোটি বাইক আছে। আর এই বাইকের সমস্ত সাধারণত এই 80 থেকে 90% বাইকের পিছন সিট কিন্তু সবসময় খালি থাকে। ঠিক আছে, এবার ওরা এইখানে একটা ক্লিক করে ওদের, যে সেই বাইক তো যাচ্ছে, ব্যাক সিটও ফাঁকা থাকছে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা যদি এই ক্যাব সার্ভিসে যদি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে কিন্তু এই যে দুটো মেজর প্রবলেম ছিল, এই দুটো সলভ হয়ে যাবে। এই কনসেপ্ট থেকে কিন্তু এইখান থেকেই কিন্তু এদের মাথায় এই আইডিয়াটা আসে। র্যাপিডোর এই বাইক ট্যাক্সি সার্ভিস কিন্তু ইন্ডিয়াতে ভীষণ পপুলার হয়, কেননা এক্ষেত্রে দুজনেরই লাভ ছিল। প্রথমত হচ্ছে কাস্টমারেরও লাভ ছিল, ড্রাইভারেরও লাভ ছিল। কেন বলছি, দেখো, কাস্টমার প্রথমত ওদের তো টাইম এবং মানি দুটোই সেভ হচ্ছে, যেটা আমি আগেই বললাম। আর এক্ষেত্রে ড্রাইভারদের মধ্যেও কিন্তু খুব ক্রেজের সৃষ্টি হয়েছিল। কেন? দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখতে হবে যে ওলা উবেরে যদি তুমি অ্যাজ এ ড্রাইভার যদি এন্ট্রি করতে চাও, তাহলে তোমার পাশে প্রথমত একটা 4 হুইলার থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে 4 হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর তোমরা তো জানোই 4 হুইলারের মেনটেন্যান্স চার্জ কতটা বেশি এবং মাইলেজও অনেকটাই কম। এক্ষেত্রে র্যাপিডোর যদি তুমি অ্যাজ এ ড্রাইভার যদি তুমি এন্ট্রি করতে চাও, তাহলে কিন্তু তোমার পাশে একটা বাইক থাকতে হবে, আর তার সঙ্গে সঙ্গে বাইকের একটা ড্রাইভিং লাইসেন্স। দেখো, আমাদের ইন্ডিয়ান ছেলেদের প্রায় প্রত্যেকেই বাইক চালাতে জানে এবং ওদের পাশে লাইসেন্স আছে এবং ওদের পাশে বাইকও আছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস কি, আর এই বাইকের কিন্তু মেনটেন্যান্স চার্জ কিন্তু অনেকটাই কম আর মাইলেজ কিন্তু অনেকটাই বেশি। আর এক্ষেত্রে তুমি যদি র্যাপিডোর যদি যদি ড্রাইভার যদি তুমি করো, তুমি কিন্তু এটাকে পার্ট টাইম বেসিসে কিন্তু করতে পারবে, কেননা তোমার ইনভেস্টমেন্ট কিছুই নেই। কেননা তোমার অলরেডি তোমার পাশে একটা বাইক ছিল, আর তার সঙ্গে সঙ্গে তোমার তো বাইক যেহেতু ছিল, লাইসেন্সও ছিল, তো এটা অ্যাজ এ পার্ট টাইম জব হিসেবে যে কেউ যখন খুশি শুরু করতে পারে এবং যখন খুশি বন্ধ করতে পারে। কিন্তু এই ওলা উবেরে যদি তুমি ড্রাইভার হতে চাও, এক্ষেত্রে কিন্তু তোমার সেটাকে ফুল টাইম হিসেবেই করতে হবে। কেন? দেখো, তুমি একটা গাড়ি কিনলে, ঠিক আছে, দিয়ে কয়েক বছর তুমি ধরো ওলা এবং উবেরে চালালে, দিয়ে বললে না আমি করবো না, তা তো নয়। তুমি দেখো, একটা গাড়ি কিনছো মানে একটা হাই ইনভেস্টমেন্ট ওইখানে আছে, ঠিক আছে, তারপর একটা আরটিওতে একটা ট্যাক্সও দিতে হয়। এক্ষেত্রে তোমাকে ওই গাড়িটা কিন্তু তোমাকে ওই গাড়িটা তোমাকে ফুল টাইম জব হিসেবেই কিন্তু ওই ওলা এবং উবেরে করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে বাইকে কিন্তু ফ্লেক্সিবিলিটি, কেননা বাইকটা একটা পার্সোনাল ইউজফুল আইটেম, যে কেউ যে কোনো সময় যেখানে খুশি নিয়ে যেতে পারে। এই আরটিওর কেসটা এখানে নেই। তো এক্ষেত্রে
এই জন্য তো র্যাপিডো খুব শীঘ্রই ইন্ডিয়াতে খুব দারুণভাবে গ্রো করতে থাকে, কেননা এটা ছিল দুদিক থেকে উইন উইন সিচুয়েশান। ইন্ডিয়াতে র্যাপিডো খুব দারুণভাবে গ্রো করছিল, সেই সময় হঠাৎ করে লকডাউন চলে এলো। এবার যেহেতু লকডাউন ছিল, সবাই ঘরের ভিতরে বন্দি ছিল, তো এই অনলাইন ক্যাব সার্ভিস, শুধু ক্যাব সার্ভিসই নয়, এই বাইক সার্ভিসও রীতিমতো বন্ধই হয়ে গেছিলো। যেহেতু সবাই আমরা বাড়িতে ছিলাম, তখন আমরা যে সমস্ত গ্রসারি হোক, কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু অনলাইনে অর্ডার করছিলাম। এক্ষেত্রে এইখানে র্যাপিডো একটা স্কোপ দেখতে পাই যে আমি যদি লকডাউন পিরিয়ডে যদি ড্রাইভারদের যদি খুশি করতে পারি, তাহলে কিন্তু এরা আমাকে লকডাউনের পর একটা দারুণ রিটার্ন দেবে। এই জন্য এরা কী করছিল, লয়াল একটা ড্রাইভার বেস ক্রিয়েট করার জন্য এরা কিন্তু বিগ বাস্কেট এবং বিগ বাজারের সঙ্গে এরা পার্টনারশিপ করে, এবং এরা নিত্য প্রয়োজনীয় গ্রসারি ওদের ডেলিভারি করতে থাকে, অর্থাৎ ওদের জবও কিন্তু, ওদের সোর্স অফ ইনকাম কিন্তু সিকিওর থাকলো। র্যাপিডোর এই বাইক ট্যাক্সি সার্ভিস ভীষণভাবে ফেমাস হওয়ার পর এরা ডিসাইড করে যে এরা নতুন কোনো একটা সেক্টরে এন্ট্রি করবে। তাই এরা লকডাউনের পর নিজেদের অ্যাপে অটো সার্ভিস শুরু করে দেয়। দেখো, এদের অ্যাকচুয়ালি মেন টার্গেট ছিল ইন্ডিয়ান মিডিল ক্লাস, অর্থাৎ যারা ভীষণ প্রিমিয়াম লেভেলের পয়সা খরচা করতে পারবে না, কিন্তু তারা সার্ভিস চায়, এরকম কাস্টমারদেরই হচ্ছে এরা টার্গেট করেছিল। তো এরা কি করলো যে এই টু হুইলার তো আমি গ্রো করে ফেললাম, এবার আমাদেরকে অন্যদিকে যেতে হবে। তাই এরা এদের অ্যাপে শুরু করে অটো সার্ভিস, অর্থাৎ এবার থেকে র্যাপিডোতে অটো সার্ভিসও হবে, অর্থাৎ ধরো কেউ যদি দুজন যেতে দেয়, তাহলে ইজিলি অটোতে চলে যেতে পারবে। এরকম একটা টার্গেট করে তারা অটো সেক্টরে তারা এন্ট্রি করে, এবং অটো সেক্টর ভীষণভাবে ফেমাস হয়। এবার এই জিনিসটা তারপর নজরে পড়ে ওলা এবং উবেরের ক্ষেত্রে, উবেরের পাশে এই জিনিসটা নজরে আসে। তখন তারা কি ডিসাইড করে, তারা এবার আপ লেভেল থেকে ডাউনের দিকে যেতে থাকে। এদিকে র্যাপিডো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আর এদিকে ওলা উবের আপ থেকে নিচের দিকে আসছে। ওলা উবের প্রথমের দিকে কী করেছিল, বেসিক্যালি ওরা টিয়ার 1 সিটিতে ফোকাস করেছিল যে আমরা প্রিমিয়াম লেভেলে কাস্টমার ধরবো এবং আমরা ক্যাব সার্ভিসই করব। তারপর ওরা একটা জিনিস দেখলো যে এই র্যাপিডোকে যদি না থামানো যায়, তাহলে কিন্তু এরা রীতিমতো কিন্তু আমার ব্যান্ড বাজিয়ে ছাড়বে, কিন্তু আমার গোটা মার্কেটই ক্যাপচার করে নেবে। তাই ওলা উবের ওরা এবার নতুন করে প্ল্যান আনলো, ওরাও নিজেদের অ্যাপে অটো সার্ভিস ইন্ট্রোডিউস করে দিল। তারপর ধীরে ধীরে ওরাও কিন্তু বাইক সার্ভিস এন্ট্রি করে দেয়। কিন্তু এক্ষেত্রে র্যাপিডো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবার র্যাপিডো এবার সবার মুখেই চলে এসছে। আর এবার র্যাপিডো কী করছিল, যেহেতু নিচ থেকে ওপরের দিকে যাচ্ছিল, নিচ থেকে ওপরের দিকে যাওয়া সোজা এবং ওপর থেকে নিচের দিকে আসা কঠিন। কেন, একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার একটা ভালো ইনকাম আছে, ঠিক আছে, তাহলে তো তুমি ধরো আগে কি করতে, ক্যাবে যাতায়াত করতে, ঠিক আছে। এবার তুমি যেহেতু তোমার একটা ভালো ইনকাম আছে, তো তুমি ক্যাবেই যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তুমি নিশ্চয়ই ক্যাব থেকে বাইকে চলে আসবে না। আর এক্ষেত্রে কী হচ্ছিল যে আমি বাইকেই যাই, ধরো তোমার ইনকাম বাড়লো, বা তোমার ধরো একটু ইচ্ছে হলো, বা হয়তো তোমার সঙ্গে ধরো দুজন আছে, ঠিক আছে, তুমি আর তোমার বন্ধু ধরো যাচ্ছ কোথাও, তাহলে তুমি অটো বুক করলে বা ক্যাব বুক করলে। আর এক্ষেত্রে ধরো ও প্রথম থেকেই ক্যাব বুক করে আসছে, ওর যদি আরেকটা যদি বন্ধু বা দুজন যদি বন্ধু হয়, ও কিন্তু ক্যাবেতেই যাবে, ও কিন্তু নিচে আসার কিছুই নেই। কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি নিচ থেকে উপরের দিকে যাওয়া সোজা, উপর থেকে নিচে আসা কঠিন। আর র্যাপিডো কিন্তু টিয়ার 2 এবং টিয়ার 3 সিটিকেও কিন্তু রীতিমতো কভার করে যাচ্ছিল, এবং ও টিয়ার 2 টিয়ার 3 থেকে ধীরে ধীরে টিয়ার 1-এর দিকে যাচ্ছিল। এবং তারপর যখন এরা টিয়ার 1-এ গেল, এরাও কিন্তু ক্যাব সার্ভিস শুরু করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে উল্টো রিয়াকশন যেটা হয়েছে, সেটা হচ্ছে ওলা উবের যখন নিচের দিকে নামছিল, ওদের কিন্তু টিয়ার 2 টিয়ার 3 মার্কেট কিন্তু ক্যাপচার করতে অনেকটাই সময় লাগছিল। কিন্তু এখানে র্যাপিডো কিন্তু টিয়ার 2 টিয়ার 3 থেকে 1-এর দিকে খুব শীঘ্রই এগোচ্ছিল, ঠিক আছে। এক্ষেত্রে যে জিনিসটা এলো সেটা হচ্ছে, দেখো তুমি ধরো আগে র্যাপিডো থেকে বাইক বুক করতে, ঠিক আছে। এবার তুমি নিশ্চয়ই ক্যাব যখন বুক করবে, তার তুমি নিশ্চয়ই আবার ওলা বা উবেরে যাবে না, ঠিক আছে। তুমি অবশ্যই ওই র্যাপিডোতেই যদি ক্যাব সার্ভিস চলে আসে, ওইখান থেকে বুক করবে। তো কী হয়েছিল, অ্যাকচুয়ালি গোটা টিয়ার 2 টিয়ার 3 কাস্টমার বেসটা কিন্তু র্যাপিডোর কাছে ছিল। আর সেক্ষেত্রে ওলা উবের শুধু টিয়ার 1-এ ফোকাস করতে গিয়ে রীতিমতো মার্কেট ওদের টিয়ার 1-এই স্যাচুরেটেড হয়ে গেছে। তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখবে যে র্যাপিডো হচ্ছে ড্রাইভারদেরকে পার ডে একটা টাকা চার্জ করে, এবং মান্থলি একটা টাকা চার্জ করে, যে তুমি যত টাকাই কামাও না কেন আমার জানার দরকার নেই, আমাকে কিন্তু তুমি মান্থলি এত টাকা দিয়ে দিবে, এটা র্যাপিডো বলে। আর সেক্ষেত্রে ওলা উবের কী করে, ওরা কেউ ধরো কেউ ধরো ট্রাভেল করলো
ও ধরো পেমেন্ট করলো, পেমেন্ট করার পর কিন্তু ওটা কিন্তু ওলা উবেরের পাশে যাবে। এবার ওলা উবের ওর কমিশন কেটে সপ্তাহের লাস্টে বা মাসের লাস্টে কিন্তু ওরা ড্রাইভারদের দিত, ঠিক আছে। এক্ষেত্রে ড্রাইভাররা খুব একটা খুশি ছিল না। দেখো যে ড্রাইভার সে নিশ্চয়ই তার বিশাল কিছু ইনকাম নয় যে ও মাসের শেষে পাবে তবেই ওর চলবে, ওর কিন্তু প্রতিদিনই একটা টাকা চাই, কেননা পেট্রোল ভরাতে হবে, ঠিক আছে, তারপর গাড়ির মেনটেন্স আছে, বিভিন্ন খরচা থাকে। তো এক্ষেত্রে র্যাপিডোতে যারা ড্রাইভার ছিল ওরা কিন্তু ভীষণভাবে স্যাটিসফাই ছিল এবং ধীরে ধীরে লোকে কিন্তু ওলা উবের থেকে কিন্তু র্যাপিডোতে শিফট করতে যাচ্ছিলো, কেননা জানে যে আমি যত টাকাই ইনকাম করি না কেন আমাকে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু আমাকে র্যাপিডোকে দিয়ে দিলে বাকিটা আমার। আর র্যাপিডোতে কিন্তু তুমি যদি পেমেন্ট করো তাহলে কিন্তু ওটা ড্রাইভারেই নেয়, অর্থাৎ র্যাপিডো নেয় না কিন্তু। এবার র্যাপিডো শুধু ওর যেটা সাবস্ক্রিপশন চার্জটাকে ওটা নিয়ে নেয়, ঠিক আছে। আর এক্ষেত্রে ওলা উবেরে কী হয়, তোমাকে কিন্তু ওলা উবেরকে পেমেন্ট করতে হবে এবং ওলা উবের ওকে পেমেন্ট করবে। এক্ষেত্রে কাস্টমাররা কিন্তু খুব একটা ওলা উবের প্রতি একটা স্যাটিসফাই ছিল না। আর এই অনলাইন ক্যাব সার্ভিস সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর, এখানে কিন্তু কাস্টমার হচ্ছে যার পাশে যত বেশি ড্রাইভার সে কিন্তু মার্কেটে তত বেশি ডমিনেট করবে। দেখো বেশি বেশি ড্রাইভার মানে বেশি বেশি কাস্টমার, ঠিক আছে। এবার ধরো তুমি ধরো বুক করছো ওলা উবেরে, দেখছো তুমি 5 মিনিট 10 মিনিট ধরে ট্রাই করে যাচ্ছ, বুক কেউ নিচ্ছে না, কেউ কোনো ড্রাইভারই অ্যাকসেপ্ট করছে না। এক্ষেত্রে র্যাপিডোতে কী হয়, হঠাৎ করে তুমি বুক করলে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে। মানে র্যাপিডোতে খুব শীঘ্রই বুক হয়, শুধু বুক হয় না, কম্পারেটিভলি অনেকটা সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। মানে 10 টাকা 15 টাকা 20 টাকা মানে ডিপেন্ড করে, ঠিক আছে, ডিস্টেন্স অনুযায়ী এটা কিন্তু সস্তায় পাওয়া যায়। তো এক্ষেত্রে ড্রাইভাররাও শুধু ড্রাইভাররা নয়, কাস্টমার এবং ড্রাইভার দুজনেই কিন্তু ধীরে ধীরে র্যাপিডোর দিকে শিফট করতে যাচ্ছিল। কিন্তু কারোর তো সমস্ত কিছু ঠিক হতে পারে না, সেই রকম র্যাপিডোর কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জেস আছে। মেনলি দুটো বড় চ্যালেঞ্জ আছে, যেটা হচ্ছে প্রথমত দেখো রীতিমতো যদি অনলাইন ট্যাক্সি সার্ভিসের কথা বলে তাহলে কিন্তু এই ক্যাব সার্ভিসে কিন্তু আরটিও একটা পারমিশন আছে। অর্থাৎ দেখবে আমরা যেগুলো পার্সোনাল ভেহিকেলে হচ্ছে হোয়াইট নাম্বার প্লেট আর কমার্শিয়াল ভেহিকেলে ইয়েলো নাম্বার প্লেট, এক্ষেত্রে আরটিওর কিন্তু প্রপার রুল আছে। কিন্তু এই বাইক সেগমেন্টে কিন্তু কোনো রুল নেই। তুমি আশা করি লক্ষ্য করেছো যে বাইকে সাধারণত ইয়েলো নাম্বার প্লেট তো কারোর হয় না, অর্থাৎ বাইক অ্যাজ এ কমার্শিয়াল ভেহিকেল কিন্তু আরটিওতে অ্যালাউ নয়, ঠিক আছে। এই ক্ষেত্রে র্যাপিডো কিন্তু যে জিনিসটা করছে এটা কিন্তু কাইন্ড অফ ইললিগাল। অ্যাকচুয়ালি আইনের একটু লুপহোল বের করেই কিন্তু এরা এই সার্ভিসটা চালাচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটা রিস্কি জায়গা, কেননা যে কোনো সময় যদি গভর্নমেন্ট কিছু যদি স্টেপ নেয় তাহলে কিন্তু এই র্যাপিডোয় কিন্তু ভীষণভাবে সমস্যায় পড়তে হবে। এই জন্য র্যাপিডোর পাশে সবচেয়ে দুটো বড় চ্যালেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে বাইক ট্যাক্সির জন্য আরটিওর কোনো প্রপার রুল নেই। এই জন্য অনেক স্টেটে, যেমন ধরো মহারাষ্ট্র, কর্ণাটক, এই দুটো কিন্তু স্টেটে কিন্তু বাইক ট্যাক্সি কিন্তু ব্যান আছে, অর্থাৎ বাইক ট্যাক্সি কিন্তু এই দুটো স্টেটে চলবে না, ঠিক আছে। আর একটা দ্বিতীয় যে কারণটা যদি বলো তাহলে হচ্ছে বাইকের সেফটি। দেখো এটা তুমি জানো যে বাইক হচ্ছে সবচেয়ে আনসেফটি একটা ভেহিকেল, ঠিক আছে। এক্ষেত্রে তুমি একটা অচেনা কোনো ছেলের সঙ্গে বা অচেনা একটা লোকের সঙ্গে বাইকে ট্রাভেল করা কিন্তু ভীষণ রিস্কি। আর আমাদের তো ইয়ং ছেলেদেরকে জানে, দেখো র্যাপিডোতে সাধারণত যারা ড্রাইভার তারা কিন্তু ইয়ং, আর তারা কেমনভাবে বাইক চালায় জানো, ঠিক আছে। তো এক্ষেত্রে বাইকের একটা সেফটি কনসার্নসও আছে। তো এই দুটো একটা মেজর চ্যালেঞ্জেস আছে র্যাপিডোর কাছে। তো এই দুটো যদি র্যাপিডো যদি ফিউচারে যদি কাজ করতে পারে, ইভেন র্যাপিডো কাজ করছে না নয়, র্যাপিডো রীতিমতো সরকারের পাশে অ্যাপ্লিকেশনও করেছে যে বাইক ট্যাক্সির যদি পারমিশন পাওয়া যায়, ঠিক আছে, বা যদি আরটিওতে প্রপার যদি কোনো রুল আসে, কেননা এই কনসেপ্টটাই টোটালটাই নিউ, কেননা ক্যাব সার্ভিস অনেকদিন ধরে চলছিল, এই বাইক সার্ভিসটা কারেন্ট কিছু বছর ধরে পপুলার হয়েছে। তো এই জন্য এর কোনো রুল নেই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই কেস স্টাডি তোমাদেরকে কেমন লাগলো। আর ইন ফিউচার তোমরা যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারো। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, বাই।